গুগল পিক্সেল 6 প্রো বর্তমানে বেশ হাইপে আছে, বুঝতে পারলাম আপনাদের ভোট দেখে। তো আমি একটা পোল দিছিলাম কমিউনিটি পোলে, সেখানে রেডমি নোট 13 প্রো 5G এবং রিয়েলমি 12 এবং পিক্সেল 6 প্রো মানে তিনটা ফোনের প্রাইস সেম বর্তমানে। পিক্সেল 6 প্রো যেটা, সেটাকে 73% ভোট দিচ্ছেন। এখানে ভোটে অংশগ্রহণ করছে 445 জন মানুষ। আমি খুবই খুশি হয়েছি আপনারা অংশগ্রহণ করছেন। তো সেজন্যই আজকে পিক্সেল 6 প্রো ফুল রিভিউ দেবো। তো এটা একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ টাইপের ফোনে ধরতে পারেন। তো বর্তমানে এটা বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আমার এটা হচ্ছে 12GB 256GB ভেরিয়েন্ট, এটা ইউএসএ ভেরিয়েন্ট এবং এটার প্রাইস পড়ছে প্রায় 35,000 টাকার মতো। তো গুগল পিক্সেল 6 প্রোর হাইলাইটেড পয়েন্টগুলোর মধ্যে ফার্স্টে আসে ক্যামেরা, আইপি রেটিং, ফ্ল্যাগশিপ বিল্ড, এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দিছে, 120Hz রিফ্রেশ রেট আছে এবং তাদের গুগলের যে ইন হাউস চিপ গুগল টেনসর বলতেছে, গুগল টেনসর চিপ জেন 1, 5000 mAh ব্যাটারি আছে, ওয়্যারলেস চার্জিং আছে। প্রোটেকশন হিসাবে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া আছে ফ্রন্ট এবং ব্যাকে। তো মোটামুটি সবই ফ্ল্যাগশিপ লেভেলের, কিন্তু সমস্যা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে। চলুন রিভিউ শুরু করি। তো হাইলাইটেড পয়েন্ট ক্যামেরা দিয়ে শুরু করি। ক্যামেরা সেকশনে মেইন সেন্সর হিসেবে পাবেন 50 মেগাপিক্সেল একটি সেন্সর, যেটি স্যামসাং এর সেন্সর, স্যামসাং আইসোসেল জেন 1 সেন্সর। এটা আলট্রা ওয়াইড হিসেবে দিচ্ছে 12 মেগাপিক্সেল একটি সেন্সর এবং 48 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স পাবেন, যেটা 4x অপটিক্যাল লসলেস জুম করতে পারে এবং এটার সাথে আপনারা ডিজিটালি যে জুমটা পাবেন সেটা 20x পর্যন্ত, যার কোয়ালিটি খুবই বাজে ছিল। যাই হোক, তো মেইন ক্যামেরা দিয়ে শুরু করি। মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি বেশ ভালো ছিল, দিনের বেলায় বেশ ভালো ভালো পিকচার তুলতে পারে, পিকচার কোয়ালিটিও বেশ ভালো। কালার টোনটা একটু ওয়ার্ম টাইপের, আপনারা জানেন পিক্সেলের কালার টোনটাই ওয়ার্ম টাইপের। তো এই ওয়ার্ম টোনের কালার কারণে আমার কাছে ছবিটা একটু অন্যরকম লাগছে, তবে আপনাদের কাছে ভালো লাগতে পারে, কারণ পিক্সেলের ক্যামেরার যে আউটপুট সেটা যারা ফটো ইনথুজিয়াস্ট ফটো নিয়ে একটু কাজ করতে ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে। তো আমার কাছে এভারেজ লাগছে, খুব একটা ভালো লাগে নাই। এটার ফটোর যে কোয়ালিটি ভালো অনেক সময়, কিন্তু অনেক সময় আবার এমন এমন কোয়ালিটি আপনাকে দিবে আপনার কাছে ভালো লাগবে না। তো এটাকে আপনারা যদি বেশ হার্শ কন্ডিশনে ফেলেন, এটা কিন্তু ভালোভাবেই সেই জিনিসগুলো মেনটেন করতে পারে। ব্যাকগ্রাউন্ডের কালার এবং এক্সপোজার বেশ ভালোভাবে মেনটেন করতে পারে। তো আলট্রা ওয়াইড কোয়ালিটিও খারাপ বলবো না, আলট্রা ওয়াইড কোয়ালিটিও ভালো ছিল। তো আপনারা আলট্রা ওয়াইডে মোটামুটি ভালো রকম আউটপুটই পাবেন। মেন সেন্সর এবং আলট্রা ওয়াইডের সাথে খুব একটা পার্থক্য নাই, তারপর বোঝা যায় যে 12 মেগাপিক্সেল সেন্সরের একটি ফটো। এটি কালারটা একটু ফ্যাকাশে লাগে, হ্যাঁ এখানেও ওয়ার্ম টোন উপস্থিত। আর পোর্ট্রেট মোডের ক্ষেত্রে যেটা বলবো, পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন অনেক সময় ভালো, অনেক সময় খুবই খারাপ, অনেক সময় এইজগুলো একদম খেয়ে দেয়, দেখতে পাচ্ছেন এই ছবিতে। তো এই জিনিসটা আছে এবং বাদ বাকি সময় পোর্ট্রেট মোড মোটামুটি ভালো হয়ে তুলতে পারে। পোর্ট্রেটের দুইটা মোডে পোর্ট্রেট তুলতে পারেন, 1x 2x। 2x এর পোর্ট্রেটটা অসাধারণ ছিল, ব্যাকগ্রাউন্ড সেপারেশন মারাত্মক ভাবে করে এবং এখানে টেলিফোটো যে পেরিস্কোপ জুম লেন্সটা আছে সেটা ইউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে কোয়ালিটি খুব ভালো হবে। আর টেলিফোটো যে লেন্সটা আছে সেটার কোয়ালিটি ভালোই আছে, খারাপ না। আপনারা 4x পর্যন্ত যে কোয়ালিটিটা পাবেন সেটা মোটামুটি ইউজেবল এবং ভালো রকম ছবি দিতে পারে। পিকচার কোয়ালিটিও বেশ ভালো ছিল, পিকচার শার্পনেস ডিটেলস কম লাগে না। কিন্তু যখনই আপনারা এই 1x থেকে টেলিফোটোতে শিফট হবেন 2x এর পর থেকে, সেখানে কোয়ালিটিটা একটু কমতে থাকে এবং 4x এ যে একটু কোয়ালিটি কমে যায়। আর 20x এ তো কি বলবো যাতা অবস্থা। তো নাইট মোড পিক্সেলের বেশ আকর্ষণীয় একটা বিষয়, নাইট মোড এর মধ্যে আছে, ভালোভাবেই কাজ করে, কোয়ালিটি ভালো ছিল এবং অ্যাস্ট্রো ফটোগ্রাফি আছে। অ্যাস্ট্রো ফটোগ্রাফি আপনারা স্ট্যান্ডে রেখে যখন এটা কোনো জায়গায় দিবেন, সেই জায়গার অবস্থা অনুযায়ী, যেমন অন্ধকার কিরকম, লাইট কিরকম আছে তার উপর ভিত্তি করে এটা টাইম নেয়। তো সর্বোচ্চ আমি দেখছি 4.5 মিনিটের মতো নিয়ে থাকে এবং সর্বনিম্ন 1.5 মিনিটের মতো পাইছি অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে। কোয়ালিটি ভালোই ছিল, আপনারা চাঁদের ছবি তুলতে পারবেন। এটা এআই বেসড না, তো আউটপুট ভালো ছিল। তবে নর্মালি যে নাইট মোডটা সেটা শক্ত তুলতে হয়, সেক্ষেত্রে আমার আগের মতো যে নাইট মোডের কোয়ালিটি সেরকম লাগে নাই। এখনকার সময় যে নাইট মোড গুলো নর্মাল ক্যামেরাতেই আছে সেগুলোর মতো কোয়ালিটি ফুল লাগে, তবে অ্যাস্ট্রো ফটোগ্রাফি মোডটা ভালো ছিল। আর ফ্রন্ট ক্যামেরার স্টিল পিকচারের ক্ষেত্রে ভালো ভালো ছবি দেয় দিনের বেলায় এবং ডাইনামিক রেঞ্জ ভালো ছিল, ওভারব্লোন খুব একটা করে না, ব্যাকগ্রাউন্ড ভালোই মেনটেন করতে পারে, এক্সপোজারও ঠিক রাখে, হাই ডাইনামিক রেঞ্জও খারাপ না, ভালো ছিল। পোর্ট্রেট মোডে এজ ডিরেকশনও ভালো, খারাপ বলবো না। 11 মেগাপিক্সেল হিসাবে এর আউটপুট কিন্তু খারাপ না। তো ভিডিওর ক্ষেত্রে ব্যাকে আপনারা স্টেবিলাইজেশন পাবেন, 4K 60 fps এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এবং এখানে 3 রকমের স্টেবিলাইজেশন পাবেন, লক, স্ট্যান্ডার্ড এবং অ্যাক্টিভ। তো আমার কাছে স্ট্যান্ডার্ডটাই ভালো লাগছে, স্ট্যান্ডার্ডের কোয়ালিটি ভালো। আপনারা মোটামুটি 60 fps এ স্ট্যান্ডার্ডে করতে পারবেন ভিডিও স্টেবিলাইজেশন অন রেখে। এখানে জাইরো বেস ইআইএসও আছে এবং অপটিক্যাল ওআইএসও আছে, তো দুইটার সাপোর্ট এখানে পাবেন। আমার কাছে যেটা মনে হয়েছে, স্টেবিলাইজেশন অ্যাক্টিভের ক্ষেত্রে আপনার কোয়ালিটিটা একদম নিচে নামিয়ে দেয়, তবে স্টেবল একটা ফুটেজ দেয়। 180p 30 তে সর্বোচ্চ অ্যাক্টিভে আপনারা ভিডিও করতে পারবেন, সেক্ষেত্রে কোয়ালিটি ডাউন হলেও কিন্তু স্টেবিলাইজেশন কিন্তু ভালো রকম পাবেন এবং একটু ক্রপ করে, এটা হচ্ছে মেন সমস্যা। এবং ফ্রন্টে 4K 30 fps এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, ফ্রন্টের কোয়ালিটিও খারাপ না, চলনসই যে আউটপুটটা পাবেন এবং এর কালার সেন্সটা একটু ওয়ার্ম টাইপের এখানেও দেখতে পারতেছেন। আর পিক্সেলের ডিসপ্লে থেকে শুরু করে সবই একটু ইয়োলিশ একটা টোন আসে, সেটা পিকচারে বলেন না ডিসপ্লে বলেন, সব ক্ষেত্রে এই জিনিসটা আছে। ক্যামেরা সেকশনে প্রেডিক্টেবল না, এটা আনপ্রেডিক্টেবল একটা ক্যামেরা, কোনো সময় ভালো পাবেন কোনো সময় খারাপ পাবেন, এইটা কখনোই বলতে পারবো না যে এটার ধারাবাহিক একটা আউটপুট দেবে। তো সেই ক্ষেত্রে আমি পিক্সেলকে ওইভাবে রেকমেন্ড করতে পারতেছি না ক্যামেরার ক্ষেত্রে।
আর ডিসপ্লে সেকশন এটার মধ্যে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চের একটি LTPO AMOLED ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR10 প্লাস এর সাপোর্ট আছে, ওয়াইড ব্যান্ড L1 আছে, যার রেজোলিউশন হচ্ছে 1440 ইনটু 3120 পিক্সেলস এবং এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 512 এবং পিক ব্রাইটনেস 1000 নিটস এর মতো। তো আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, কোনো রকম সমস্যায় পড়বেন না, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে যেটা অপটিক্যাল। আনলকিং স্পিড মোটামুটি ছিল, খুব একটা ফাস্ট না, মিডিয়াম বলবো আমি, তবে হ্যাঁ ভালোভাবে আনলক করতে পারে, খুব একটা মিস করে না। গ্লাভস মোড দেওয়া আছে, অন করে নিতে পারবেন, এবং রেজোলিউশন দুই ভাবে সেট করা যায়, 180p এবং 2K, তো দুইটাতে আপনারা সেট করে চালাতে পারবেন। আপনারা 1080p তো চালাতে পারেন, সেক্ষেত্রে চার্জ ব্যাকআপটা একটু বেশি পাবেন। তো ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল, ডিসপ্লেতে বেশ ভালো আউটপুট পাবেন, এবং আপনারা ওয়াইড ব্যান্ড L1 থাকার কারণে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো OTT যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ভালোভাবেই আপনারা স্ট্রিম করতে পারবেন HDR কন্টেন্টগুলো। আমি ইউটিউবে স্ট্রিম করছি, সেখানে আপনারা 4K তে HDR এর ভিডিওগুলো প্লে করতে পারবেন, কোনো রকম কিছু পাবেন না। এখানে কয়েকটা মোড আছে ডিসপ্লের, সেটা আপনারা সেট করে নিতে পারেন, ভিভিড আছে, স্ট্যান্ডার্ড আছে, তো বুস্টেড আছে, এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। আর 120 Hz রিফ্রেশ রেট LTPO হওয়ার কারণে এটা কম বেশি হয়, আপনার বিভিন্ন জায়গায় মানে কমে বাড়ে, প্রয়োজন অনুযায়ী বাড়ায় কমায় রিফ্রেশ রেট। ইউএফএ টেস্ট করছি, সেখানেও পাইছি। তো ডিসপ্লে বেশ রেসপন্সিভ ছিল, কোনো রকম সমস্যা নেই ডিসপ্লেতে। আর হ্যাঁ, অলওয়েজ অন ডিসপ্লে অপশন আছে, আর এতে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকার কোয়ালিটিটা কিছুটা এরকম পাবেন। তো এর অডিও শুনে বুঝতেই পারতেছেন এর অডিও কোয়ালিটি কিরকম, বেশ বেস প্রডিউস করে এবং কোয়ালিটি রিচফুল সাউন্ড প্রোভাইড করে। তো মাল্টিমিডিয়া কনজাকশনে কোনো রকম কিছু পাবেন না। তো পারফরমেন্স সেকশনে এটার মধ্যে ইউজ করা হয়েছে গুগলের ইনহাউস চিপ টেনসর, এটা 5 nm ফ্যাব্রিকেশনের তৈরি একটি চিপসেট। আর এখানে র্যাম হিসেবে পাবেন LPDDR5 এর র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। UFS 3.1 স্টোরেজ আমি চেক করছি, বেশ ভালো ছিল, স্পিডও ঠিক আছে, রিড রাইট স্পিড আমি ভালো পাইছি। তো আমি আন্তর্জাতিক স্কোর চেক করছি 9,14,068, তো এটা স্কোর খারাপ না, এবং টেম্পারেচার কিন্তু ভালোই মেনটেন করে, 36 ডিগ্রির মধ্যে থাকে। তারপর রান করছি Geekbench 6 এর সিপিইউ স্কোর ছিল সিঙ্গেল স্কোরে 1400 এবং মাল্টিকোর স্কোর ছিল 3327। তারপর জিপিইউ টেস্ট করছি Geekbench 6 এরই, জিপিইউ স্কোর ছিল 6443। এখানে টেম্পারেচার বলে দেই 36 ডিগ্রির মধ্যে আশেপাশে ছিল, মানে খুব একটা যে আপডাউন তা করে না। তবে হ্যাঁ, এই সেটটা বিনা কারণে হিট করে, অনেক সময় মানে ইউজ করতেছে নর্মাল ইউজেজেই হিট হইতেছে, আবার হেভি ইউজেজেও হিট হইতেছে। আচ্ছা, সিপিইউ থ্রটলিং টেস্ট করছি, সিপিইউ থ্রটলিং এ যা বুঝতে পারছি যে এটার কি অবস্থা। এটার সিপিইউ থ্রটলিং স্কোর আসছে 48% এবং জিপ স্কোর আসছে 1,66,473, যেটা মানে খুবই বাজে অবস্থা ছিল, খুব থ্রটল করে, এবং গ্রাফ দেখতে পাচ্ছেন নাইমা একদম মানে লাল হয়ে গেছে। তো এটার স্কোর খুবই বাজে ছিল, আর 48% মানে প্রচুর থ্রটল করে এটা। তো গেম টেস্ট করছি 3টা, গেমিং সেন্ট্রিক ফোন না, আপনারা জানেন পিক্সেল ক্যামেরা সেন্ট্রিক ফোন। তারপর আমি গেমিং টেস্ট করছি, পাবজি টেস্ট করছি, অ্যাসফল্ট 9 টেস্ট করছি, COD টেস্ট করছি, এই 3 টাইপ টেস্ট করছি। তো অ্যাসফল্ট 9 দিয়ে শুরু করি। অ্যাসফল্ট 9 আমি 1 ঘন্টার মতো ট্রাই করছি, মানে 60 FPS এ। গেম প্লে ভালো ছিল, বেশ স্মুথ গেম প্লে করতে পারবেন এবং অনেকক্ষণ গেম প্লে করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এটা গেম প্লে অ্যাসফল্ট 9 এর ক্ষেত্রে টেম্পারেচার স্ক্রিনেও হিট হয়ে যায়, এর স্ক্রিন 40 ডিগ্রি টেম্পারেচার চলে যায় এবং ব্যাকে 41-42 মতো চলে যায়। তো এটা একটা ইস্যু মনে হয়েছে গেমিং এর ক্ষেত্রে। তারপরে টেস্ট করছি COD। তো COD আমি আলট্রা সেটিংসে টেস্ট করছি, COD এর পারফরমেন্স খুবই ভালো ছিল। COD তে আমি বেশ ভালোভাবে গেম প্লে করতে পারছি, বেশ স্মুথ ছিল গেম প্লে, এবং খুব মজা পাবেন আপনারা গেম প্লে করে COD তে। এবং 1 ঘন্টার মতো আমি COD খেলছি, কোনো রকম ইস্যু পাই নাই। তো টেম্পারেচার 40 পর্যন্ত হাইট যায়। লাস্টে ট্রাই করছি পাবজি, যেটা স্মুথ এক্সট্রিমে খেলছি আমি, তো সেখানে টেম্পারেচার 36 পর্যন্ত গেছে এবং গেম প্লে খুব স্মুথ ছিল। 40 মিনিটের মতো একটা ম্যাচ খেলছি আমি, কোনো রকম জিটারনেস, হ্যাং, ল্যাগ কিছু পাই নাই। আমার কাছে খুব ভালো লাগছে পাবজি খেলে। এবং এর ডিসপ্লেটা কোনো রকম প্রোটেকশন না থাকার, মানে আমি কোনো রকম প্রোটেক্টর লাগাই না এটার উপরে, তো খুব স্লিপারি ছিল, মানে বাটনগুলো মিস করতেছিলাম স্লিপারি কারণে। তো এই ছিল পারফরমেন্স সেকশন। পারফরমেন্স সেকশন নিয়ে আমি মানে এক্সপেক্টেড, আমি আশা করছিলাম যে গুগলের যে পারফরমেন্স সেকশন এরকমই হবে। 6 Proর ক্ষেত্রে এটা নর্মাল। UI এর ক্ষেত্রে এটার খুব একটা প্লাস পয়েন্ট, এটা Android 12 লঞ্চ হয়েছিল, বর্তমানে Android 14 আছে এবং 15 তো আসবেই, 16 পাবেন ইনশাআল্লাহ। আর এটার মধ্যে সিকিউরিটি প্যাচ হিসেবে মার্চের 5 তারিখের সিকিউরিটি প্যাচ দেওয়া আছে। এটা অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন 4টা এবং তার এক্সট্রা 1 বছর সিকিউরিটি প্যাচ পাবে। তো আপডেটের ক্ষেত্রে গুগল কিন্তু বেশ ফাস্ট, মানে স্যামসাং আর গুগল প্রায় সমান টাইমে আপডেট দিয়ে থাকে। সেটার মধ্যে স্যামসাং একটু স্লো, তবে গুগল ফাস্ট আপডেটের দিক থেকে। এবং ইউআইও বেশ ফাস্ট ছিল, র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো, বেশ কিছু অ্যাপ ধরে রাখতে পারে ব্যাকগ্রাউন্ডে, কোনো রকম ক্র্যাশ করে না অ্যাপ, এবং ভালোভাবেই মানে অ্যাপ আপনারা সোয়াইপ করে করে ইউজ করতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন না। ক্লিন ইউআই যারা পছন্দ করেন তাদের কাছে পিক্সেল ইউআই খুবই ভালো লাগবে, আর যারা ইউজ করেন তারা তো জানেননি। আর এটার মধ্যে ব্যাটারি হিসেবে দেওয়া আছে 5003 mAh ব্যাটারি, এবং ব্যাটারি 23 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, আর ওয়্যারলেস 23 ওয়াটের সাপোর্টই করে। রিভার্স ওয়্যারলেস সাপোর্ট আছে, আপনার TWA ছোট ছোট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা চার্জ করতে পারেন। তো আমার কাছে ওয়্যারলেস চার্জার নাই, টেস্ট করতে পারি নাই। আর সবচেয়ে ভালো লাগছে এটার ইউএসবি পোর্টটা, এটা 3.1 USB, ডাটা ট্রান্সফার স্পিড খুবই ফাস্ট। আর কানেক্টিভিটি সেকশনে এটার মধ্যে ওয়াইফাই 6 দিছে, ব্লুটুথ 5.2 দিচ্ছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে, আপনারা 5 GHz সাপোর্ট
পাবেন। ইন্টারনেটের স্পিড খুব ভালো ছিল, এটা আপনার নেটওয়ার্ক প্রোভাইডার যদি ভালো হয় তাহলে ভালো স্পিডই পাবেন। আমি 10 Mbps এর লাইন চেক করছি, দেখতে পাচ্ছেন রেজাল্ট, এবং বাংলালিংকের সিম দিয়ে ইউজ করছি, সেখানে LTE যে রেজাল্ট সেটা দেখতে পারতেছেন। 23টা 5G ব্যান্ড দেওয়া আছে এবং 4G সাপোর্ট তো পাবেন। এখন মেন সমস্যা হলো কলিং নিয়ে, এটাতে কল করলে 10বারের মধ্যে একবার বলে বন্ধ আছে এবং মোটামুটি 8-9 বার ঠিক আছে। তো সবাই যে বলতেছে পায় না আছে, মানে নেটওয়ার্ক ইস্যু আছে, ওই রকম না, কম। 30 থেকে 35,000 টাকার রেঞ্জে পিক্সেল 6 প্রো খুব যে একটা ভালো অপশন তা বলবো না, এর থেকে আর রিলায়েবল অপশন বাজারে আছে। তারপরে স্যামসাং এর দিকেও দেখতে পারেন। তো মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের যা যা আছে সবই দেওয়া আছে, শুধু নেটওয়ার্কের ইস্যুর কারণে আমি রেকমেন্ড করতে পারতেছি না। এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে জানেন কি করতে হবে। আর আপনারা 95% লোক সাবস্ক্রাইব করেন না, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়।